বর্তমানে পুলিশ শাসক দলের নেতা নেত্রীদের খুশি করতে গিয়ে শাসক দলের হয়ে কাজ করার ফলে তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন এসেছে। সব থেকে বেশি যিনি দিচ্ছেন না তিনি পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি টাকা আদায় করছেন। কোন পুলিশের ঘাড়ে 12টা মাথা আছে যে সে মমতা ব্যানার্জির বিরুদ্ধে কেস শুরু করে তাকে গ্রেপ্তার করবে? বাম আমলের দুর্নীতি হতো না? একজন রিটায়ার্ড আইপিএস অফিসারকে ডেকেছে তাকে জুতো মালা পরানোর জন্য পুলিশের লোকেরা মহিলাদের অর্গানাইজ করেছে। আমি অফিসে বসে কাজ করছি, তৃণমূলের লোকেরা এসে আমাকে 3তলা থেকে একদম ফিল্ডে নামিয়েছে, মারধর করেছে। আবারও বলছে তাদের কোনো দোষ নাই চাকরি বাতিল হবে, দোষ হচ্ছে মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জির অধীনে যারা কাজ করে তারা বাবা মাকে বিভ্রান্ত করার জন্য খবর দিচ্ছে। পুলিশের একাল এবং সেকাল বিভিন্ন স্তরে সাম্প্রতিককালে দেখা যাচ্ছে কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে শুধুমাত্র শাসকের বিরুদ্ধে বিরোধিতা করবার জন্য বিরোধী দল নয়, সাধারণ মানুষও প্রশ্ন তুলছে। খুব সাম্প্রতিক কালে যদি দেখা যায় শিক্ষক পেটানো, যে ছবিটা ভাইরাল হয়েছিল, যে পুলিশ লাথি মারছে শিক্ষকের পেটে উড়ে এসে, এই ভূমিকা কি পুলিশের থেকে কাম্য? সমস্ত বিষয় পুলিশের বাম আমলের পুলিশের ভূমিকা এবং তৃণমূল সরকারের পুলিশের ভূমিকা, যিনি একেবারে সবিস্তারে সামনে থেকে দেখেছেন সেই আইপিএস অফিসার প্রাক্তন পুলিশ কর্তা নজরুল সাহেব আমাদের সঙ্গে রয়েছেন। নজরুল ইসলাম বাবু, জজবা 24 বাংলায় আপনাকে স্বাগত। প্রথমেই যেটা জিজ্ঞেস করব, দীর্ঘদিন ধরে পুলিশের উচ্চ পদস্থ পদে আপনি আসীন ছিলেন, বহু বিষয় আপনি একেবারে সামনে থেকে হ্যান্ডেল করেছেন। আজকে যেটা হচ্ছে শিক্ষকদের আন্দোলন, আপনিও হয়তো এরকম কোন আন্দোলনে সামনে থেকে পুলিশের হয়ে নেতৃত্ব দিয়েছেন। সেই সময় পুলিশের ভূমিকা আর আজকে পুলিশের ভূমিকা কি বলবেন? এখন পুলিশের ভূমিকা কখনো যেটা ছিল এখনো সেটাই আছে। পুলিশের ভূমিকা আইন অনুসারে নিরপেক্ষ ভাবে দক্ষতার সঙ্গে কাজ করা, কিন্তু বর্তমানে পুলিশ শাসক দলের নেতা নেত্রীদের খুশি করতে গিয়ে শাসক দলের হয়ে কাজ করার ফলে তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন এসেছে। স্বাভাবিকভাবে তারা ঠিক মতো কাজ করতে পারছে না। কে দিচ্ছে না কাজ করতে? সব থেকে বেশি যিনি দিচ্ছেন না তিনি পুলিশ মন্ত্রী। তারপরে হ্যাঁ, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। মমতা বন্দ্যোপাধ্যায় কাজ করতে দিচ্ছেন না। আপনি উদাহরণ নিন, আরজি করের ঘটনা মানুষ সব থেকে বেশি জানে। আরজি করের ঘটনায় এ ব্যাপারে তো কোনো সন্দেহ নাই যে রাজ্যের রাজধানীর একটি সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে একজন লেডি ডাক্তার ডিউটিতে ছিলেন, তাকে কেউ করলেন এবং হত্যা করলেন। তো এই ঘটনাটা কখন ঘটলো? রাত্রিবেলায়। যদি আমরা বিশ্বাস করি হাসপাতাল কর্তৃপক্ষের কথা, তাহলে সকাল 9টার দিকে তার মৃতদেহ দেখা গেল। আচ্ছা, মৃতদেহ দেখা গেলে হাসপাতালের তরফ থেকে যিনি অ্যাসিস্ট্যান্ট সুপার বাবা মাকে প্রথমে ফোন করে তার শরীর খারাপের কথা বললেন, তারপর তাকে এমার্জেন্সিতে নিয়ে যাওয়ার কথা বললেন, তারপর তার আত্মহত্যার কথা বললেন, কিন্তু কখনো বললেন না যে তাকে করা হয়েছে এবং হত্যা করা হয়েছে। তা বাবা মা গেল। দেখুন, ওই হাসপাতালে একটা পুলিশ ফাঁড়ি আছে, এটা তো অলংকারের জন্য নয়। পুলিশ ফাঁড়িটা আছে কেন? যে তৎক্ষণাৎ যে দরকার হবে পুলিশের সাহায্য পাওয়া যাবে এখন হাসপাতাল কর্তৃপক্ষের কাছে। তো সেই ফাঁড়ি থেকে থানায় যে রিপোর্ট যাচ্ছে, সেই রিপোর্টটা কি যাচ্ছে যে একজন লেডি ডাক্তারের অচেতন দেহ পাওয়া গেছে। তখন বলা হচ্ছে না যে ডেড। একজন হাসপাতালে একজন বেঁচে আছেন কি না সেটা পরীক্ষা করে দেখার মতো লোকের অভাব। সবাই তো ডাক্তার। আমি তো সেটাই বলছি যে তাহলে একটা যে ডেড বডি পাওয়া যাচ্ছে বলা হচ্ছে না কেন? কেন বলুন? তার মানে দেখুন, আমাদের রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জি
আমাদের রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি। তো স্বাস্থ্যমন্ত্রী হিসেবে তার অধীনে প্রিন্সিপাল কাজ করে, তার অধীনে এমএসবিডি কাজ করে, অ্যাসিস্ট্যান্ট সুপারও তার অধীনে কাজ করে। তো মমতা ব্যানার্জির অধীনে যারা কাজ করে তারা বাবা মাকে বিভ্রান্ত করার জন্য খবর দিচ্ছে। পুলিশ মন্ত্রী যে মমতা ব্যানার্জি, তার অধীনের পুলিশ ফাঁড়ি থেকে থানায় বিভ্রান্ত করার জন্য খবর দিচ্ছে। কেন? কারণ মমতা ব্যানার্জি চাইছিলেন যে যেহেতু ওই সন্দীপ ঘোষ বা যারা যে দুর্নীতির সঙ্গে যুক্ত টাকা আদায় করেন সেই টাকার ভাগ, তো শিক্ষার দুর্নীতি কুন্তল ঘোষের কথা আপনারা শোনেননি যে আমি তো 10% রাখি, 90% পাঠিয়ে দিই। তো এখানে সন্দীপ ঘোষের 10% রাখার মালিক, 90% যেখানে যায় তারা চাইছিলেন না যে এই দুর্নীতিটা বন্ধ হোক। ফলে এই দুর্নীতি কথা যিনি জেলে ফেলেছেন বা দুর্নীতি যিনি থাকলে অসুবিধা হচ্ছে তাকে সরে যেতে চাইছিলেন, কিন্তু সেটাকে মার্ডার দেখাতে চাইছিলেন না, দেখাতে চাইছিলেন যে তিনি আত্মহত্যা করেছেন। মানে এরকম ঘটনা তো আরজি করে এর আগেও হয়েছে, আত্মহত্যা। তো আরজি করে যারা এরকম করবে সেরকম হবে। আরজি করে তিনি ডেপুটি সুপার ছিলেন, তিনি লিখিত ভাবে এই অভিযোগগুলো জমা দিয়েছিলেন স্বাস্থ্য বিভাগে, ভিজিলেন্স কমিশনে। আর মমতা ব্যানার্জির কালীঘাটের বাড়িতেও দিয়ে এসেছিলেন। অতএব তিনি জানেন না সেটা বলতেই পারেন, কিন্তু লোকে বিশ্বাস করবে না। তো তিনি স্বাস্থ্যমন্ত্রী, এরকম একটা অভিযোগ আসছে, তদন্ত কেন করেননি? তিনি পুলিশ মন্ত্রী, পুলিশের অ্যান্টি করাপশনে জমা দিয়েছিল, তদন্ত কেন করেননি? ভিজিলেন্স কমিশন কর্মীবর্গ বিভাগের, তিনি কর্মীবর্গ বিভাগের মন্ত্রী, তো ভিজিলেন্স কমিশন কেন তদন্ত করেন? একটাই কারণ যে তিনি সব জায়গা থেকে টাকা নেন, সেই জন্য কোনো বিভাগকে তদন্ত করতে দেননি। এবং সেই জন্যই মহিলা ডাক্তারের হত্যার পরও আত্মহত্যা বলে চালাতে চেয়েছিলেন। তো এইটা যেহেতু ডাক্তার বাবুরা আন্দোলন করছিলেন, অন্য সাধারণ লোক তাদের সঙ্গে যোগ দিচ্ছিলেন, এইটা চালানো সম্ভব হয়। কিন্তু আন্দোলন যেটা সর্বস্তরীয় আন্দোলন, সেই সর্বস্তরীয় আন্দোলনের আগেই তো একজনকে গ্রেপ্তার করা হলো, যিনি পরবর্তীকালে দোষী সাব্যস্ত হন। তখন আন্দোলন এভাবে একদম মানে জনমুখী হয়ে ওঠেনি। দোষী সাব্যস্ত যে জজ সাহেব করেছেন তার রায়টা কি আপনারা কেউ পড়েছেন? তো সেখানে যে বৈজ্ঞানিক প্রমাণের উপর ভিত্তি করে তাকে সাজা দেওয়া হয়েছে, যেমন ধরা বলা হয়েছে যে এই মহিলার ডেড বডিতে তার চুল পাওয়া গিয়েছিল, তিনি কি অ্যালিবাই নিয়েছিলেন যে আমার চুল ওখানে পাওয়া যায়নি, যখন আমাকে পুলিশ অ্যারেস্ট করেছে তখন আমার চুল ছিঁড়ে নেওয়া হয়েছে। স্যার কি বলে ওখানে অর্ডার দিয়েছেন যে তাকে গ্রেফতার করা হয়েছে তার আগে ওই চুলটা ওখান থেকে রিকভার করা হয়েছে, কিন্তু ওখানে ওই চুলগুলো পাঠানো হয়েছিল তো তাকে গ্রেফতার করার পরে, তো তাহলে চুল কি সেখানে দিয়ে দেওয়া সম্ভব ছিল না? আর হেডফোন থিওরি তো সবই একই রকম। ওই যে ওখানে যে ব্লুটুথ, হ্যাঁ, তো সেইগুলো এমন ভাবে জাজমেন্ট দেওয়া হয়েছে, জাজমেন্টটা যদি আপনি পড়েন তাহলে আপনি বুঝতে পারবেন যে অন্য লোকের ডিএনএ পাওয়া গিয়েছে, একজন মহিলারও ডিএনএ পাওয়া গিয়েছে ওখানে। তো সেগুলো কি করে পাওয়া যাচ্ছে? তিনি জজ সাহেব একরকম ব্যাখ্যা দিয়েছেন, কিন্তু প্রসিকিউশনের ব্যাখ্যা সেটা নয়। কিন্তু সাম্প্রতিক সময় যেটা দেখা গেল, আমি যেটা দিয়ে শুরু করলাম আর কি, একদম ইন্ট্রোডাকশনে যেটা দিয়ে শুরু করলাম, সেটা হচ্ছে শিক্ষকদের যে আন্দোলন, শিক্ষকদের আন্দোলনে ঊর্ধ্বধারী একজন পুলিশ তিনি উড়ে গিয়ে পেটে লাথি মারছেন। পরবর্তীকালে দেখা গেল সেই কেসের আইও তাকে করা হলো, বিতর্কের পরে তাকে সেখান থেকে সেই কেস থেকে সরিয়ে আনা হলো। এই যে পুলিশের যে ভূমিকাটা, মানে কি বলবেন, কিভাবে ব্যাখ্যা করবেন? আপনাকে বুঝতে হবে, এবং পুলিশের লোকেদের এটা জানা থাকলে তারা এটা করতে পারতেন না, যে প্রথমে হাইকোর্টে এবং পরে সুপ্রিম কোর্টে চাকরি বাতিল হয়েছে না।
যারা বৈধভাবে চাকরিটা পেয়েছিলেন তাদের কোনো অপরাধে তো চাকরি বাতিল হয়নি। মামলাটা হয়েছিল হাইকোর্ট অফিসের জন্য, যে মমতা ব্যানার্জি, তার শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জির বাড়ি থেকে, তার বান্ধবীর বাড়ি থেকে কত কোটি কোটি টাকা উদ্ধার হয়েছিল, কত মূল্যবান সামগ্রী উদ্ধার হয়েছিল আপনারা জানেন। সেগুলো আমাদের পুলিশ দেখতে পায় না, জানতেও পারে না। মানে এগুলো পুলিশের কর্তব্যের মধ্যেই পড়ে না যে কেউ ঘুষ খেলে তার ধরে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, বোধই নাই তাদের। মানে তৃণমূল জামানায় পুলিশের হাত পা বাঁধা। আরে মমতা ব্যানার্জি টাকা আদায় করছেন, কোন পুলিশের ঘাড়ে 12টা মাথা আছে যে সে মমতা ব্যানার্জির বিরুদ্ধে কেস শুরু করে তাকে গ্রেপ্তার করবে? বাম আমলের দুর্নীতি হতো না? হতো। তাহলে তখনকার পুলিশের ভূমিকা কিরকম ছিল সেটা দেখে নিতে হতো। এইরকম একদম খোল্লা আমি বাম আমলে দেখিনি। তখন আমি বাম আমলে দেখুন কলকাতা পুলিশে তো কাজ করছি, বুদ্ধজোহর পুলিশ দেখতেন, আমি দেখেছি। তাকে কিছু বললে তিনি সেটা কথাটা শুনতেন, তাকে বলা যেত, বা সিপিএম পার্টির উপরের দিকে যারা লোক ছিল তাদেরকে বলা যেত। যেমন আমি উদাহরণ দিয়ে বলছি, আমি যখন ডিসিডিডি, তখন একদিন আমার কমিশনার পরিচ্ছন্ন দীনেশ বাজপেয়ী, তিনি বললেন যে দেখো তুমি ডিটেকটিভ বিভাগের পুরানো লোকদের সব ট্রান্সফার করিয়ে নিয়েছো ডিসি হেডকোয়ার্টার দিয়ে, তো এটা তো বুদ্ধদেব বলছেন যে তাহলে ডাকাতি কে কি করে চলবে, ডাকাতি তো চলতে থাকবে, অনেক বেড়ে যাবে। তা আমি বললাম যে কারণ আছে, আপনি বলুন। আপনি বললেন যে আমি বলতে পারবো না। তাহলে আমাকে বললাম যে তাহলে তুমি যে বলো। আমি বললাম যে আমাকে তো উনি বলেননি, আমাকে বললাম বলবো। তখন উনি দেখলেন যে আমি যা বলছি সেটা যুক্তি আছে, আমাকে সঙ্গে করে নিয়ে গেলেন। উনি বলবেন না, আমি বলবো। তো আমি ওনাকে বললাম যে দেখুন আপনি আমাকে ডিসিডিডি করেছেন, আমাকে তো কয়েকটা দিন সময় দেবেন যে আমি কাজটা করতে পারছি না। বললাম আমাকে সরিয়ে দিন, আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমি যাদের সরিয়েছি সেটা হচ্ছে যে তারা নিজেরা ডাকাতি করান, 10টা ডাকাতি করেন, একটা ডাকাতি ধরেন, তাতে তাদের নাম হতে পারে, কিন্তু ডাকাতি বন্ধ হয় না। তো বুদ্ধদেব বাবু তো বুঝতেই পারছেন যে কিরকম রিয়াকশন হয়। তারা যে সিপিএম প্রভাবিত পুলিশ সমিতি ছিল, কলকাতা পুলিশ অ্যাসোসিয়েশনের তারা নেতা ছিলেন, তার অবস্থাটা আরো বুঝতে পারেন। তাহলে তিনি বলছেন যে আপনি কি বলছেন? আমি বললাম যে আপনার দরকার নেই, দেখুন এই এয়ারপোর্ট এলাকায় একটা ডাকাতি হয়েছে, তো এটা কেস নম্বর এটাতে এই গাড়ি ব্যবহৃত হয়েছে, আপনি পুলিশের দিয়ে খোঁজ নিতে হবে। আপনার পার্টির, আপনাদের সিপিএম পার্টি ভালোভাবে কাজ করে আমি জানি, আমি ছোটবেলায় থেকে দেখছি। আপনি খোঁজ নিন যে এই গাড়িটা, এই যে আমি ডাকাতি সেলে যাকে আমি ট্রান্সফার করেছি তার স্ক্রিন নাম্বার এসেছে কিনা। বলে আপনি কি বলতে চাইছেন? বলে আমি বলতে চাইছি যে ওনারা নিজেদের গাড়ি দিয়ে নিজেরা ডাকাতি করান ডাকাত দলকে, তারপরে 10টা ডাকাতি হলে একটা দিকে ধরে। আপনারা দেখেন যে ভালো কাজ করছেন, ওটা ভালো কাজ নয়, ওটা দুর্নীতি। মানে 8টা ডাকাতিকে ধামা চাবার জন্য দেওয়ার জন্য দুখানা ডাকাতি। হ্যাঁ, যে পুলিশ কাজ করছে, ধরছে ওই ডাকাত দলের ধরিয়ে দিবে এক একটা। 7টার কেসে আমি যেরকম দেখেছিলাম, চাইলে আমি সে গল্প আপনাদেরকে বলবো। তো উনি বললেন যে ঠিক আছে আমি খোঁজ নিচ্ছি। উনি খোঁজ নিশ্চয় নিয়েছেন, কিন্তু তারপরে আমাকে আর বলেননি যে ওদেরকে কেন ট্রান্সফার করা হয়েছে। তার মানে তখন বলা যেত যে আমি তাদের দলকে সমর্থন করে এরকম লোককে আমি ট্রান্সফার করে দিয়েছি। কিন্তু তুমি যখন বলছেন যে কেন ট্রান্সফার করেছে, আমি বললাম যে এই জন্য করা হচ্ছে, তুমি সেটা মেনে নিলেন। আচ্ছা, আপনি যে এরকম ভাবে একদম সংবাদ মাধ্যমের সামনে প্রকাশ্যে রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে একদম নাম করে আপনি একেবারে তোপ ডাকেন, বিভিন্ন ইস্যুতে যুক্তি দিয়ে তোপ ডাকেন, কখনো মানে রোষের খাড়ার ভয় হয় না? কেন হবে না? কারণ খুব সাম্প্রতিক ইতিহাসে দেখেছিলাম আপনারই কোন এক সময় সতীর্থ পঙ্কজ বাবু, তাকে থানায় দীর্ঘক্ষণ বসিয়ে রীতিমতো হেনস্থা করা হয়েছিল বলে অভিযোগ এসেছিল। পঙ্কজ বাবুকে সেই ব্যাপারটাই আমি ফোন করে বলেছিলাম যে হাইকোর্টে উনি যে মামলাটা করেছিলেন, বর্ণনা যে ছিল তাতে যে সেকশন দিয়েছিলেন সেটা আসে না, কিন্তু হাইকোর্টে যে কোনো ভাবে তারা সেইভাবে হাইকোর্টকে বোঝাতে পারে না, তার জন্য কেসটা ছিল।
এবং তারপরে যেটা করেছিল আপনারা জানেন, যে তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় ডেকে পাঠানো হয়েছিল। তারপর কিছু মহিলা এসেছিল যে তাকে জুতোর মালা পরাবে। তা আপনাদের মতো কিছু সাংবাদিকই, আমি বলছি যে বঙ্গ টিভির মধ্যে রোজিনা, সে গিয়ে মহিলাদের জিজ্ঞেস করে যে উনি কি করেছেন, আপনারা এরকম মালা পরাতে চাইছেন কেন, আর উনি এখানে এসেছেন আপনারা জানলেন কি করে। তো মহিলারা কি বলেছিল জানেন? এখনো পাবেন প্রবেশটা দেখে নেন। মানে বলছে আমাকে তো পুলিশরা খবর দিয়ে নিয়ে এসছে। অর্থাৎ একজন রিটায়ার্ড আইপিএস অফিসারকে ডেকেছে, তাকে জুতো মালা পরানোর জন্য পুলিশের লোকেরা মহিলাদের অর্গানাইজ করেছে। এখানে সেই পুলিশ অফিসারদের সাজা হওয়া উচিত, চাকরি দেওয়া উচিত, কিন্তু যেহেতু শাসক দলের লোকদের হয়ে করেছেন সেই জন্য কিছু হবে না। তা আপনার উপর এরকম দোষের খাড়া নামতে পারে? আমার উপর অনেকবার আক্রমণ হয়েছে। আমার গ্রামে আমি অফিসে বসে কাজ করছি, তৃণমূলের লোকেরা এসে আমাকে তিনতলা থেকে একদম ফিল্ডে নামিয়েছে, মারধর করেছে। আপনাকে? হ্যাঁ। এটা কত সালে? এটা কয়েক বছর মাত্র আগে। থানায় আমি কেসও করেছি এ নিয়ে, কিন্তু পুলিশের লোকেরা যারা মারধর করেছে তাদেরকে খোঁজ করেই পাননি, এবং খুব তাড়াতাড়ি চার্জশিট দিয়েছেন যাতে তারা ছাড়া পেয়ে যায়। তাদের বাড়ি আছে, জমি আছে, কোর্ট সেগুলো অ্যাটাচ করার অর্ডার দিয়েছিল, খোঁজ করে পাননি তো। যে সাম্প্রতিক সময় দেখা গেল, এই একদম ভেরি রিসেন্ট ঘটনা বলছি, যেটা বিকাশ ভবনের সামনে চাকরিহারাদের আন্দোলন, যেটা সেখানে পুলিশের লাঠি চার্জ, একজনের মাথা ফাটলো, কারোর পা ফেটে রক্ত বেরোচ্ছে, সমস্তটাই তো আমাদের ক্যামেরায় ধরা পড়েছে। কিন্তু পরবর্তীকালে যখন ভবানী ভবন থেকে ব্রিফিং করা হলো, তখন বলা হলো সামান্য বল প্রয়োগ যতটুকু প্রয়োজন ছিল। এই সামান্য বল প্রয়োগের চিত্র এটা। আমি তাদের কথা মেনে নিতে রাজি আছি। শুধু আমাদেরকে বলুন যে এই লোকগুলো ওখানে আন্দোলন করছে কেন? বৈধ হয়ে যারা চাকরি পেয়েছিল, আমি আবারও বলছি তাদের কোনো দোষ নাই চাকরি বাতিল হবে। দোষ হচ্ছে মমতা ব্যানার্জি, দোষ হচ্ছে পার্থ চ্যাটার্জি, দোষ হচ্ছে তাদের অধীনের লোকদের যারা টাকা নিয়ে অবৈধভাবে নিযুক্ত করেছিল। এবং হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট বারবার বলার পরেও যারা বৈধভাবে নিযুক্ত হয়েছে তাদের তালিকা কোর্টে দেননি। আচ্ছা, এসএসসি সিলেকশন করছে, তাহলে কে বৈধভাবে সিলেক্ট হয়েছে এসএসসি জানবে না? কে অবৈধভাবে হয়েছে এসএসসি জানবে না? তাহলে তালিকা দেননি কেন বলুন? কেন দেননি? যাদের সিবিআই চিহ্নিত করেছে যে এরা অবৈধভাবে চাকরি পেয়েছে, তাদের ভাবে সুপ্রিম কোর্ট কি আদেশ দিয়েছে? যে এরা যত বেতন নিয়েছে সুদ সমেত সেটা ফেরত দিতে হবে, আর নতুন করে রিক্রুটমেন্ট হওয়ার যোগ্য হবেন না। ওদের যদি তালিকাটা দিয়ে দেওয়া হতো যারা অবৈধভাবে হয়েছে, তাহলে তাদের উপর এরকম অর্ডার হতো তো। হলে ওই যে কুন্তল ঘোষ 10% থেকে 90% যাদের কাছে পাঠিয়েছেন তাদের কি হতো? সেই জন্য তারা তালিকা দেননি, সেই জন্য ওদের চাকরি। পুলিশের ভূমিকাটা নিয়ে কি বলবেন তাহলে? পুলিশ মন্ত্রীটা কে? মমতা ব্যানার্জি। তো আন্দোলন করলে তো তার দুর্নাম হচ্ছে। তিনি বলছেন যে আন্দোলন যাতে না চলে, সেই জন্য পুলিশ এরকম করছে। মমতা ব্যানার্জি যখন ঘুষ আদায় করেছে তখন পুলিশ দেখতে পায়নি, ওটা তাদের কর্তব্যের মধ্যে পড়েনি যে ঘুষ আদায় করছে তা ধরা উচিত। কিন্তু মমতা ব্যানার্জি যেহেতু বলেছে যে যে কোনো একটা আন্দোলনটা বন্ধ করতে হবে, তখন পুলিশের লোকদের জোশ এসে গিয়েছে। তাদের যেরকম পোস্টিং চাইবেন সেরকম পোস্টিং পাবেন, ঘুষ আদায় করার জায়গায় পোস্টিং এর লোভে শিক্ষক পেটানো যায়। হ্যাঁ, তাছাড়া যাদের কোনো নীতি নাই তারা আবার কি করবে? আমি আইন অনুসারে নিরপেক্ষভাবে কাজ করব। সেটা করলে যদি সরিয়ে দেওয়ার দরকার ছিল, সব লেখাপড়া জানা লোক, হ্যাঁ, তারা প্রচন্ড ক্ষুব্ধ যে আপনি চিন্তা করুন যে পুলিশের লোকেরা বসে বসে ভাষণ দিচ্ছেন, বলুন তাদের চাকরিটা বাতিল, সামনের মাস থেকে তাদের আর কোনো বেতন হবে না। তারপরে তারা মাথা ঠান্ডা করে ডিউটি করুন তো, তারপরে তারা কি উত্তর দেয় দেখুন। অর্থাৎ পুলিশের সেকাল থেকে কাল সমস্ত কিছু উঠে এলো, এবং একাধিক যে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত শাসক দল, যেটা বিরোধীরা অভিযোগ করে থাকে, তার অধিকাংশই প্রাক্তন আইপিএস নজরুল ইসলাম। তিনি অভিযোগ করছেন
যেহেতু পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক দায়িত্ব তিনি সামলান। আজকের শিক্ষকদের উপরে যে বর্বরচিত লাঠিচার্জ করা হয়েছে, পরবর্তীকালে বলা হয়েছে যে সামান্য প্রয়োজন অনুযায়ী বল প্রয়োগ, সমস্তটাই মুখ্যমন্ত্রীর অঙ্গুলি হেলনে হচ্ছে। এবং বিস্ফোরক মন্তব্য তিনি এটাও করলেন যে এই যে দুর্নীতি করে চাকরি, সেই যে টাকা, সেই টাকার অধিকাংশটাই নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে গেছে। এই সত্যতা আগামী দিনে সামনে আসবে, এটাই আশা করব। ক্যামেরায় অরিত্র মুখোপাধ্যায়ের সঙ্গে শঙ্খদীপ মুখোপাধ্যায়, জজবা 24 বাংলা, কলকাতা।